ডক্টর ইউনূসের আয়নাঘরে আছেন। বিচারক বলছেন যে প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা আবেদনই করেননি, অথচ 22 জন যে আসামি এই মামলায় তাকে সর্বোচ্চ সাজা দেয়া হলো। মানে কি বিচার এটাই? কাজের বিচার। কাজের গরু কিতাবে থাকে, গোয়ালে থাকে না। কথা বুঝছেন? মানে হিসাব টিসাব করলে আপনি কাগজে পত্রে পাবেন কাজের গরু কয় ভাগে কার ভাগে পড়ছে, কিন্তু গরু যে কত আগে বনে বাদারে ভাগে খাইয়া ফেলছে সেটা আর কাজই জানে না। এই জন্য কাজের গরু গোয়ালে থাকে না, শুধু কাগজে থাকে। তো এখন এই কাগজের বাঘ, এখন ব্যাপারটা হলো কি, বাংলাদেশে তো সুপ্রিম কোর্টে এখন মনে করেন ফাংশনিং নাই। আমি তো মনে করি না, কারণ সুপ্রিম কোর্টের যে জাজরা ছিল এরা কোথায়, এদেরকে কে অবসর দিছে? এই যে সুপ্রিম কোর্টের জাজ, চিফ জাস্টিস, উনি তো পদত্যাগ করেন নাই, উনি তো রিটায়ারমেন্টে যান নাই। সুপ্রিম কোর্টের যে আরো 40-50 জন জাজ ছিল, এরা তো কাউকে মানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করেও আপনি এদেরকে অব্যাহতি দেন নাই, এরা নিজেও পদত্যাগ করে নাই। আপনি কি করছেন? মব দিয়ে তাদেরকে আউট করাইছেন। তাইলে মানে কি, এটা তো আইনের শাসনের কোনো ইস্যু না। সুতরাং এখন জাস্টিস যারা আছে এদের কারোই লিগ্যাল অথরিটি নেই, এরা বিচার করার ক্যাপাসিটি থাকুক বা না থাকুক, লিগ্যালিটি নাই। মানে মনে করেন যে ওদের ক্যাপাবল হইতে পারে, এক একজন জাজ অনেক জ্ঞানী গুণী প্রাজ্ঞ বুদ্ধিমান নলেজেবল হইতেই পারে, তারা দীর্ঘদিন থেকে কোর্টে প্র্যাকটিস করছেন, আই ডু হ্যাভ রেসপেক্ট ফর দ্যাম। হাউএভার, যে কনস্টিটিউশন আমরা ফলো করি, এই কনস্টিটিউশন অনুসারে কম্পালসিভ এবং ইম্পোজ করে যদি কাউকে যদি আপনি বাইর করে দেন, এটা কিন্তু জাজের অপসারণের নিয়ম না। সুতরাং এখন যে চিফ জাস্টিস আছে, উনি যাদেরকে নিয়োগ দিচ্ছে, ওনার মাধ্যমে যাদের নিয়োগ হচ্ছে, যা করতেছে, এগুলো সবগুলাই কিন্তু আলটা বায়াস, অর্থাৎ ক্ষমতা বহির্ভূত। সুতরাং এইসব জাজমেন্ট টাজমেন্ট এগুলা কোনোগুলাকেই আমরা গুরুত্বের সহিত দেখি না, আমরা মনে করি এগুলা সো কল্ড। যে এখানে একজন একটা মন্তব্য করেছেন যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এখন কোথায়, এর সম্পর্কে কিছু বলবেন কি? ইনি ডক্টর ইউনূসের আয়নাঘরে আছেন, কারণ যেহেতু উনাকে প্রকাশ্যে আসতে দেওয়া হচ্ছে না, আমরা মনে করি উনি আয়নাঘরে আছেন, ডক্টর ইউনূসের আয়নাঘরে। কারণ ডক্টর ইউনূস তো ওই যে আলী রিয়াজের বিরুদ্ধে একটা নারী অভিযোগ করছে, আপনি জানেন, সেই নারীর এটাকে তদন্ত না করে ডক্টর ইউনূস ফেসবুকে ফোর্স দিছে, এবং আমরা শুনেছি বর্তমানে এই নারীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে, এই নারীও এখন আয়নাঘরে আছে। মানে তিনি অ্যাবডাক্টেড। বাংলাদেশে ডক্টর ইউনূস গঙ্গের বিরুদ্ধে যারা কথা বলতেছে তারা অ্যাবডাক্ট হয়ে যাবে, তাদেরকে অ্যাবডাকশনে নিয়ে যাওয়া হবে। এটাই করেছে, ওই মেয়েটাও অ্যাবডাক্টেড। এবং আমি মনে করি সুপ্রিম কোর্টের অনেক জাস্টিসে এখন আয়নাঘরে আছে, কারণ তারা তাহলে কোথায়, তাদেরকে হাজির করা হোক, সুমোটো দেওয়া হোক যে এই জাজকে হাজির করো, এই জাস্টিসকে হাজির করো, এরা কেউ নাই, এদের সব আয়নাঘরে, ডক্টর ইউনূসের আয়নাঘরে। এবং বাংলাদেশের 110 জন সংসদ সদস্য বর্তমানে আয়নাঘরে আছে। কার আয়নাঘর? ডক্টর ইউনূসের তৈরি করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেওয়া 6 মাস পরে পৃথিবীবাসীকে, জেলখানার কথা বলছেন? আরে ভাই, ওরা এসব জেলখানায় কিসে? জেলখানায় থাকলে, কেউ যদি জেলখানায় থাকে তার বিচার হয়, তার জামিন হয়। জেলে থাকলে এদের বিচারও নাই, জামিনও নাই। তাহলে ওরা কিন্তু ওবায়দুল হাসান তিনি তো জেলখানাতেও নাই। উনি জেলখানা, এই জন্যই তো বলতেছি কোন জাজ জেলখানায় নাই, ওনারা ডক্টর ইউনূসের প্রাইভেট জেলে আছে। বাংলাদেশ পুরাটাই এখন জেলখানা, যে যেখানে ছাত্রলীগের, যুবলীগ, আওয়ামী লীগের লক্ষ লক্ষ লোক প্রাইভেট জেলে আছে। এগুলা প্রাইভেট জেল আমি মনে করি। ধরেন আপনি ঘরেও থাকতে পারতেছেন না, বাজারেও যাইতে পারতেছেন না, আপনি বাংলার জমিনেই আছেন, পালাইয়া পালাইয়া আছেন, তাহলে আপনি কোথায় আছেন? আপনি এক ধরনের জেলে আছেন। এই জেল কে তৈরি করছে? ডক্টর ইউনূস তৈরি করছে, গংরা তৈরি করছে। পুরা বাংলাদেশটাই তো এখন একটা বদ্ধভূমি। এই বদ্ধভূমির মধ্যে কাকে কোথায় কখন হত্যা করবে, কাকে কোথায় ধর্ষণ করবে, কাকে কখন বলাৎকার করবে, কাকে কখন এই চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করবে, এটার কোনো নিশ্চয়তা নাই। এটা আফগানিস্তান, সোমালিয়া, এটা এখন এরকম কোন একটা রাষ্ট্রের মতো চলছে। হ্যাঁ, ডক্টর ইউনূস যখন যাকে ইচ্ছা নির্দেশ দেয় তারা কল্লা ফালাই দিয়ে আসে। এইভাবে তো বাংলাদেশ চলছে। আইয়ামে জাহিলিয়াত। জি বলেন। এমনিতে ধরেন প্লট দুর্নীতির আরো কিন্তু 3টা মামলা রয়েছে, যেগুলি আগামী 1 ডিসেম্বর এটি রায় হওয়ার কথা, এবং সেই মামলায় শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক তারাও কিন্তু আসামি। এখন ধরেন
তাদের নাম কিন্তু ওই মামলাগুলোতে আছে। ব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধে কোনো যদি দণ্ড ঘোষণা করা হয়, এর আন্তর্জাতিক প্রভাব কি হতে পারে? ব্রিটিশ আইনে কি বলে সেটা? দেখেন, গত পরশুদিন এখানকার গার্ডিয়ান পত্রিকা এবং অন্যান্য পত্রিকায় ব্রিটেনের সবচাইতে টপ লয়ার যারা, তার মধ্যে একজন হচ্ছে সেরি ব্লেয়ার। সেরি ব্লেয়ার হচ্ছে সাবেক প্রাইম মিনিস্টার টনি ব্লেয়ারের ওয়াইফ। সুপ্রিম কোর্টের ব্রিটিশ মানে হাইকোর্ট সুপ্রিম কোর্টের খুব স্বনামধন্য লয়ার। তিনি বলেছেন যে ডক্টর ইউনূস যেটা করেছে এখানে আইনের ব্যত্যয়, এটা আইন না, এটা হচ্ছে মাত্র পলিটিক্যালি মানুষকে পলিটিক্যাল কনভিকশন এগুলো দেওয়া হচ্ছে। এগুলোর তীব্র নিন্দা তারা জানিয়েছে। আমরাও তাই মনে করি, যা হচ্ছে এগুলো পলিটিক্যাল কনভিকশন, তাদের কোনো সুযোগ নাই। দেখেন, সরি, কোনো আসামিকে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাকে নিরাপত্তা দেওয়া। রাষ্ট্র যখন নিরাপত্তা দিবে তখন সে আইনজীবী নিয়োগ করবে। এখন যে আইনজীবী নিয়োগ করে, আপনি দেখছেন না তাজুলে ওই জিয়াউল হাসানের বোন তার আইনজীবী, কোনো আইনজীবী নিয়োগ করতে পারতেছে না, বিদেশি আইনজীবীও দিচ্ছে না। তখন তার বোন আপন ভাইকে রিপ্রেজেন্ট করতেছে, তাকে বললো আপনি বেশি কথা বললেন না, আপনার নামও অনেক কিছু আছে, মামলায় ঢুকাইয়া দেব। আপনার কথাটা বুঝছেন? এটা তো খোলা আকাশের নিচে, একদম খোলা কোর্টে বলছে। কোর্ট কি কোনো উদ্যোগ নিয়েছে? সুমোটো কোনো রুল দিয়েছে? তাইজুলকে কি মানে ঘোষণা করছে যে তুমি অযোগ্য, তুমি মানে ভিন্ডিকটিভ? কারণ একজন লয়ার, প্রসিকিউশনের একজন লয়ার যখন আসামি পক্ষের মানে আসামি পক্ষের একজন আইনজীবীকে এইরকম ভাবে হুমকি দেয়, তখন সে তো আইনজীবী না, সে তো সন্ত্রাসী। তার পূর্বপুরুষেরা লক্ষ লক্ষ নারীকে ধর্ষণ করেছে, কোটি কোটি মানুষকে মানে দেশ ছাড়া করেছে, এবং ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে। আল বদর আল শামস রাজাকারদের উত্তরসূরি সে। সে যে কথাটা বলেছে কোর্টে, পত্রিকায় এসছে, কোর্ট কি এটার কোনো বিচার নিয়েছে? কোর্ট কি সুমোটো কোনো রুল দিয়েছে? দেয় নেই। তার মানে কোর্ট যে পক্ষের, এই আইনজীবীও সে পক্ষের, সরকারও সে পক্ষের, মামলার সবকিছুই সে পক্ষের। সুতরাং এখানে তো আর আপনার কিছু করার নাই, আপনি জানেন। না, কিন্তু তারপরেও তো আমরা দেখলাম টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করলেন, তাই না? ফলে পলিটিক্যালি তিনি ভিক্টিমাইজড হচ্ছেন কিনা, এর পরবর্তী প্রভাব কি হতে পারে? দেখেন, এখানে বিষয়টা হচ্ছে কি, টিউলিপ সিদ্দিক ব্রিটিশ ভদ্র মানুষের দেশ। এই ভদ্র মানুষের দেশে একটা বিষয় হলো, যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ উঠে, তিনি সেই পদ থেকে রিজাইন দেন। কেন দেন? যদি তিনি সরকারি পদে থাকেন, মিনিস্টেরিয়াল দায়িত্বে থাকেন, তখন ইনভেস্টিগেশন প্রসেসে তিনি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেন, অর্থাৎ উনি ম্যানিপুলেট করতে পারেন। সেই জন্য এরা মনে করে যে আমার বিরুদ্ধে যখন অভিযোগ এসছে, আমি প্রজাতন্ত্রকে সার্ভিস দেই, রাজতন্ত্রকে সার্ভিস দেই, আমি এই রাষ্ট্রকে সার্ভিস দেই, আমি এখন পদত্যাগ করলাম, রাষ্ট্র নিরপেক্ষ তদন্ত করে দেখুক। তো রাষ্ট্র নিরপেক্ষ তদন্ত করে দেখেছে, দেখার পর রাষ্ট্র দেখলো যে তিনি কোর্ট ভঙ্গ করেননি, কোনো মিনিস্টেরিয়াল রেসপন্সিবিলিটি ভঙ্গ করেননি, তিনি সব ঠিকঠাক ভাবেই করেছেন। সেই জন্য তাকে কিন্তু সেখান থেকে আর কোনো রকমের এম্বার্গো দেওয়া হয়নি। তারপরেও যেহেতু উনি পদত্যাগ নিজে থেকে করছেন এবং মামলা চলমান আছে, সেই জন্য তিনি তো এখনো মেম্বার পার্লামেন্ট আছেন। মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচন করে জনগণ, আর এমপি নির্বাচন মানে মিনিস্টার নির্বাচন করে প্রাইম মিনিস্টার। তো প্রাইম মিনিস্টার চাইলে ওনাকে আবার নিয়োগও করতে পারেন, নাও করতে পারেন। যেহেতু একটি বিতর্ক উঠেছে, মামলাটি এখনো শেষ হয়নি, এখন চলছে, এই মামলার কোনো প্রভাব হবে কিনা সেটা তো আমি আর আপনি বলতে পারবো না, মামলার পরবর্তী পর্যায়ে বলা যাবে। জি, এমনিতে গতকাল আমরা দেখলাম যে দুদক শেখ হাসিনার যে পৈতৃক সম্পত্তি, স্বর্ণালংকার, হ্যাঁ, এগুলো তারা প্রদর্শন করেছে তার লকার ভেঙে, তার বিনা অনুমতিতে। আইনের দৃষ্টিতে এটা কতটুকু সঙ্গত? দেখেন, আমি একটা পত্রিকা দেখাই, দেখেন, এই পত্রিকাটির নাম হচ্ছে দৈনিক বাংলা, এবং আরো একটি পত্রিকা এসছে ইত্তেফাক। এটা হচ্ছে 1981 সালের 30শে অক্টোবর। এই পত্রিকাটিতে লিখছে যে জিয়াউর রহমানের মৃত্যুর পর এরশাদ সরকার যখন ক্ষমতায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখেন তো ছবিটা, কি দেখা যাচ্ছে না? হ্যাঁ, এই যে দেখেন, এই ছবিটা হচ্ছে
দৈনিক বাংলা। একটু একটু ডান দিকে নেন আপনার। হ্যাঁ, প্রায় ৮ লাখ টাকার জিনিস পাওয়া গেছে। ওকে। হ্যাঁ, এটা ১৯৭৬ সালের কথা, ১৯৮১ সালের কথা। ওকে। আজ থেকে ৪৬ বছর আগে। জি। তো ওখানে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলো আপনি দেখবেন। এখানে দেখেন, একটু ভালো করে যদি দেখতে পারেন, জি। এখানে বলা আছে যে ৫০৩ ভরি সোনার অলংকার আর ৪,০৫৪ ভরি রূপার অলংকার। এখন ৫০০, এখানে তো ৮০০ ভরি বলছে, তার মধ্যে ৫০০ ভরি শুধু ওই সময়ে তার পৈতৃক উত্তরাধিকার ছিল পূর্বপুরুষের যুগ থেকে। মানে বেগম মুজিবের শাশুড়ি, তার মা, তারা তো মনে করেন যে খুব সম্ভ্রান্ত পরিবারের লোক ছিল। যখন বাংলাদেশের মানুষ রাস্তায় পায়খানা করে, তখন শেখ মুজিবের বাবা পেশকার ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন। সেই পরিবারের মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপরে ওখানে লেখা আছে যে তার পরিবারের, তার ছেলের, মেয়ের, জামাতার, কন্যাদের সবার সম্পদ মানে ৫০৩ ভরি ছিল ১৯৮১ সালে। গত ৪৬ বছরে শেখ হাসিনার, শেখ হাসিনার মেয়ের, বোনের আরো কিছু অ্যাড হয়েছে না? তো শেখ হাসিনা তো আজকে বলেছেন যে এটা তো আমার লকার, আমার লকার তো তারা ভাঙতে পারে না। যদি আমার লকার ভাঙে, তা আমার উত্তরাধিকারী যারা আছে তাদেরকে থাকতে হবে। এই লকার তো টাকা পয়সার লকার না, এটা হচ্ছে তার ব্যক্তিগত স্বর্ণ গহনা রাখার লকার। তো এই গহনার লকার ভেঙেছে। এখন এখানে আমি আমি কালকে মনে করেছিলাম যে এটা সঠিক কিনা, আমি ধারণা ছিল না। কিন্তু পরবর্তীতে নেত্রী কিন্তু আজকে স্টেটমেন্ট দিয়ে বলেছেন, তিনি বলেছেন যে এখানে যে আমার পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া গহনা, আপনি দেখেন একদম ভেরি ক্লিয়ার। পত্রিকার রিপোর্ট অনুসারে এরশাদ সাহেব যখন হস্তান্তর করে ৮১ সালে, তখন এরশাদ না, মানে সাত্তার সাহেবের মানে সময় আর কি, যখন হস্তান্তর করে তখন তার শুধু সোনার পরিমাণে হইল ৫০৩ ভরি। এত বছর পরে ৫০৩ ভরির সাথে কি গত ৪৪ বছরে আরো ৩০০ ভরি যোগ হবে না তার ছেলে সন্তান বা ভাই বোন সবার? সুতরাং থাকতেই তো পারে, তারা তো ওই রকম পরিবারের মানুষ।